তো আজকে আমরা সিলেবাসটা দেখব রিজনিং এর, ঠিক আছে? রিজনিং সম্পর্কে একটু বলে নিই। দেখো, প্রথমেই বলে রাখি, এই রিজনিংটা কিন্তু ম্যাথমেটিক্সের মতনই টাইম টেকিং। মানে রিজনিং তোমাকে এখানে লজিক খুঁজতে হবে, আর ম্যাথমেটিক্সে কি হয়েছিল, অঙ্কের ক্ষেত্রে তোমাকে বেসিক দিয়ে অঙ্কগুলোকে করতে হতো। ম্যাথসের ক্ষেত্রে বেসিক আর রিজনিং এর ক্ষেত্রে লজিক, এই দুটো জিনিস এখানে কিন্তু কাজে লাগবে। বাট ম্যাথসের তুলনায় রিজনিংটা আমি বলবো তুলনামূলকভাবে সহজ নাম্বার পাওয়া। অনেকে হয়তো ম্যাথসে বেশি নাম্বার না পেলেও রিজনিংটা অনেকে ভালো নাম্বার পায়, ঠিক আছে? তো রিজনিং এর ক্ষেত্রে কিছু কিছু জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এটাও কিন্তু মানে এক্সামে খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে ক্র্যাক করার জন্য। কারণ ম্যাথস আর রিজনিং এমন দুটো সাবজেক্ট যেখানে তোমার যদি বেসিক বা লজিক ক্লিয়ার থাকে না, তুমি কিন্তু স্কোর করে আসতে পারবে। রিজনিং আর ম্যাথস, জিকে ইংলিশের ক্ষেত্রে তোমাকে সেটা মনে রাখার একটা বিষয় থাকে। তোমার যদি ডেটা মানে আগে থেকে তুমি যদি ওই বিষয়টা ওই কোশ্চেনটা পড়ে থেকেছো তাহলেই অ্যান্সার করতে পারবে। কিন্তু ওই ম্যাথস রিজনিং এর ক্ষেত্রে তোমার বেসিক আর লজিক যদি ঠিকঠাক থাকে তুমি করে দিয়ে আসতে পারবে। কিন্তু এটা টাইম টেকিং, পরীক্ষায় সব থেকে বেশি টাইম খায় ম্যাথস আর রিজনিং এ। এটা নিশ্চয়ই সবাই জানো কম বেশি, তাই তো? তো চলো সিলেবাসটা একবার দেখে নিই, তারপরে আমরা কিভাবে কি ক্লাস করব সমস্ত কিছু এই ক্লাসেই বলে দেব। সেই অনুযায়ী চললে রিজনিংও তুমি কিন্তু খুব ভালো স্কোর করতে পারবে। রিজনিংয়ে কোন কোন টপিক বেশি ইম্পর্ট্যান্ট, কোন টপিক একটু লেস ইম্পর্ট্যান্ট, কোন টপিকটা একটু ট্রিকি মানে বেশি ভুল হয় পরীক্ষাতে, এগুলো সবই আমি তোমাদের বলে দেব তোমার জেনারেল নলেজের জন্য। মানে জানতে হবে তোমাকে এই সমস্ত জিনিসগুলো, যে কোনগুলো টপিক কোনগুলো তোমাকে এক্সামে ভুল করিয়ে দেয়, ঠিক আছে? তো চলো, সিলেবাস বলতে গেলে রিজনিং এর দুটো টাইপসের রিজনিং হয়ে থাকে। একটা হচ্ছে ভার্বাল আর একটা হচ্ছে নন ভার্বাল, ঠিক আছে? ভার্বাল আর নন ভার্বাল। ভার্বাল নন ভার্বালটা বলে দিই। দেখুন, নন ভার্বাল হচ্ছে ছবি দিয়ে যে রিজনিং গুলো থাকে, ছবি আকারে, ওয়াটার ইমেজ, মিরর ইমেজ বা ওয়াটার ইমেজ যেটাকে বলে, সেই সমস্ত জিনিসগুলো নন ভার্বালের মধ্যে পড়ে। আর ভার্বাল বাকি যেগুলো থাকে, ঠিক আছে? এরপরে আসি, দেখো আমাদের মেনলি আমরা যে ক্লাসে কি কি করব ইন ক্লাসে, প্রথম কথা হচ্ছে আমাদেরকে কনসেপ্টটা বুঝতে হবে। কনসেপ্ট, কিছু কিছু চ্যাপ্টারের কনসেপ্ট বুঝতে হবে, কিছু কিছু চ্যাপ্টার লজিক, মানে ওই ঘুরিয়ে ফিরিয়ে সেম লজিকই এরা প্রশ্ন দেয়। 2 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট, মানে এখান থেকে আমরা মূলত সিলেবাসটা কমপ্লিট করব, সেটা হচ্ছে PYQ। রিজনিং এর ওয়ান অ্যান্ড অনলি অপশন হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। কার কার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা করব? WBP, PSC, রেল আর SSC, ঠিক আছে? সমস্ত যে সিলেবাস মানে পরীক্ষাগুলো হয়ে থাকে ব্যাংক ছাড়া, বাকি পরীক্ষার রিজনিং কম বেশি একই রকম, কখনো লেভেল বেশি লেভেল কম হয়। মানে হার্ড, কোনো পরীক্ষায় হার্ড বেশি হয়, কোনো পরীক্ষাতে হার্ডনেসটা কম হয়, বাট টপিকগুলো কিন্তু সেম, লজিক কিন্তু সেম। তো আমরা মূলত ফোকাস করব SSC রিজনিংকে। কেন ফোকাস করব তার একটা কারণ আছে। আমি যখন WBPর প্রিভিয়াস ইয়ার গুলো করেছি, আমি পুরো প্রিভিয়াস ইয়ার WBP কমপ্লিট করেছি, তোমরা জানো রয়েছে আমাদের। তো WBPর প্রিভিয়াস ইয়ার যখন আমি কমপ্লিট করেছি, কিছু কিছু প্রিভিয়াস ইয়ার যখন আমি গুগলে সার্চ করেছি, দেখা যাচ্ছে সেগুলো SSC থেকে তুলেছে। মানে SSC মানে কি বলতো, CGL, CHSL, MTS, SSC GD। ওয়েস্ট বেঙ্গলে যত পরীক্ষা হয় তার 80 to 90% কোশ্চেন কিন্তু কপি করা। সমস্ত কোশ্চেনের কথাই বলছি, সমস্ত পরীক্ষার কথাই বলছি, জিকে বলো ম্যাথস বলো, এগুলো একদম মানে ধ্রুব সত্যি। তুমি যদি গুগলে সার্চ করো তুমিও পেয়ে যাবে যে ওই কোশ্চেনটা দেখবে কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো পরীক্ষাতে অন্য স্টেটে এসেছে। তো মোদ্দা কথা হচ্ছে, আমরা যদি SSC রিজনিংটাকে ফলো করি না, এই তিনটে পরীক্ষার খুব সহজেই ক্লিয়ার করে দিতে পারবে, ঠিক আছে? আর 3 নাম্বার কি বই লাগবে, বই
প্রয়োজন নেই। আমরা প্রিভিয়াস ইয়ারকে টাইপ ওয়াইজ ভাগ করে তোমাদের কাছে দিয়ে দেবো। প্র্যাকটিস আমরা প্রচুর করব। মেন ব্যাপার রিজনিং এর ক্ষেত্রে কি বলতো, টাইপ কম, টাইপ কিন্তু খুব কম। ম্যাথের ক্ষেত্রে টাইপ বেশি থাকে, রিজনিং এর ক্ষেত্রে টাইপ কম থাকে। সেম টাইপের প্রচুর কোশ্চেন আমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। রিজনিং তুমি যত বেশি প্র্যাকটিস করবে না, খুব ভালো করে এটা ঢুকিয়ে নাও, এগুলো তোমাদের জানতে হবে। প্রথম যারা পরীক্ষা দেবে ভালো করে জেনে নাও। মানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, রিজনিং এর ক্ষেত্রে যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার টাইম কম লাগবে। আমাদেরকে যদি পরীক্ষার বাইরে রিজনিং করতে দেওয়া হয়, আমরা কিন্তু সেই রিজনিংগুলো করে দেবো, টাইম লাগবে হয়তো, বাট পরীক্ষার সময় মেন ফ্যাক্ট যেটা থাকে সেটা হচ্ছে টাইমের ব্যাপারটা থাকে। তো রিজনিং এর টাইমটাকে তোমাকে কমিয়ে আনতে হবে। রোজ রিজনিং কঠিন কিন্তু থাকে না, স্টেটের বা এই সমস্ত পরীক্ষাতে বলো, 2-4টা অঙ্ক ছাড়া, রিজনিং ছাড়া। কিন্তু তুমি যদি প্র্যাকটিস করো না নিয়ম করে, রিজনিংয়েও তুমি ফুল স্কোর করতে পারবে। ম্যাথসেও যেমন ফুল স্কোর করাটা সহজ, রিজনিং এর ক্ষেত্রেও কিন্তু সহজ। তো তার জন্য মেন ফ্যাক্ট যেটা হয়ে থাকে সেটা হচ্ছে টাইমটা তোমাকে কিন্তু ঠিকঠাকভাবে ম্যানেজ করতে হবে। আর এই দুটো সাবজেক্ট ম্যাথস আর রিজনিং কেউ যদি ভালোভাবে নিজের গ্রিপে নিয়ে আসতে পারে, যে কোনো পরীক্ষা বলে বলে মানে ক্র্যাক করবে। জিকেটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, ইংলিশকেও গুরুত্ব দিতে হবে, এমনটা নয় যাদেরকে ছাড়া তুমি ক্র্যাক করতে পারবে, বাট এটা হচ্ছে সেফ। তুমি যখন কোনো পরীক্ষাতে জিকে যদি কঠিন করে দেয়, সেটা সবার জন্য কঠিন হয়ে যাবে, সবার জন্যই কিন্তু কঠিন হয়ে যাবে। বাট ম্যাথস আর রিজনিং কঠিন করার জায়গা আছে বলবো না, কিন্তু তোমার যদি প্র্যাকটিস থাকে তুমি ম্যাথ আর রিজনিং অ্যাটলিস্ট করে আসতে পারবে অন্যদের থেকে। আমি কি বলতে চাইছি বুঝতে পারছো? তো সেজন্য আমাদের ম্যাথস রিজনিং এ বেশি ফোকাস করতে হবে, এবং প্র্যাকটিসটা রিজনিং এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, সেটা আমি তোমাদেরকে দিয়ে করিয়ে নেব। শুধুমাত্র আমি যে হোম টাস্কগুলো দেবো বা ডেলি বেসিসে আমি তোমাদেরকে একটা কাজ দেওয়া মানে হোম টাস্ক দেওয়ার চেষ্টা করব, অবশ্যই সেটা প্রিভিয়াস ইয়ার হবে। তো সেই হোম টাস্কগুলো তোমরা কমপ্লিট করবে, বেশি দেবো না, হয়তো হার্ডলি দিনে 10টা রিজনিং করতে দেবো। তুমি যদি 10টা রিজনিং করো, মাসে 300টা হবে, 6 মাসে 1800টা রিজনিং হবে, বিরাট ব্যাপার সেটা। ঠিক আছে? তো সেই প্র্যাকটিসগুলো করবে। আমি চেষ্টা করব 10টার বেশি দেওয়া, কিন্তু মিনিমাম 10টা তোমাদেরকে দেব। এবং তোমরা এই রিজনিংগুলো কমপ্লিট করার পর যেগুলো পারবে না সেগুলো তুমি ক্লাসে তো বলবি। সব থেকে ভালো হয় ক্লাসে বলার থেকে তোমরা চেষ্টা করবে যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপের মধ্যে ডিসকাস করে নেওয়া। কারণ রিজনিংয়ে বোঝার থেকে লজিকটা তোমাকে যদি কেউ ধরিয়ে দেয়, তুমি কিন্তু ইজিলি করতে পারবে। ক্লিয়ার? এরপর দেখো, নেক্সট হচ্ছে চ্যাপ্টার নেমগুলো একটু দেখে নিই। এগুলো আমি যেগুলো বানিয়েছি এগুলো সব প্রিভিয়াস ইয়ারে বেশি রিপিট হয়। মেনলি এই কটা 20টা রয়েছে, আরও হয়তো 2-4টা চ্যাপ্টার থাকতে পারে, সেটা আমরা দেখে নেবো পরে, প্রিভিয়াস ইয়ার করতে করতে দেখে নেব। মূলত এই সমস্ত যে চ্যাপ্টারগুলো আমি লিখেছি, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ 20টা চ্যাপ্টার লেখা রয়েছে। এখান থেকেই রিজনিং বেশি বেশি কিন্তু দেয়, এবং চ্যাপ্টারগুলো খুব ইজি। তার মধ্যে কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো তোমার পরীক্ষাতে একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। মানে এটা ভুলটা কেন হয়, তাড়াহুড়োতে ভুল হয়, আর কিছু না। বেসিক্স জিনিস সবই সহজ, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হয়। তার মধ্যে হচ্ছে এই র্যাঙ্কিংটা একটা রয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট আর টাইম টেকিং। কোন কোন চ্যাপ্টার টাইম টেকিং সেটা আমি বলে দিচ্ছি। সিটিং অ্যারেঞ্জমেন্ট, টাইম টেকিং, টাইম নেই, তবে এগুলো ট্রিক্স আছে, আমরা সেগুলো দেখবো কিভাবে ট্রিক্সের সাহায্যে অ্যান্সার বের করা যায়। স্টেটমেন্ট কনক্লুশন অনেক সময় কি হয় বলতো, মানে এতে চলে আসে, মানে স্টেটমেন্ট কনক্লুশন অনেক সময় একটু ভুল হয়ে যায় অসাবধানতা বশত, এটা আমাদের ভালো করে দেখতে হবে। কাউন্টিং ফিগার তাড়াহুড়োতে টাইম নেই, যদি তোমার ট্রিক্সটা না মনে থাকে, এবং ভুল হয়, এগুলো ভুল করাই পরীক্ষাতে। তারপর হচ্ছে ডিরেকশন টেস্ট, যদি একটু অসাবধানতা ভাবে ডিরেকশন টেস্ট করো, ডিরেকশন টেস্ট, আচ্ছা ডিরেকশন টেস্ট মানে বুঝতে পারছো তো, ওই রাম দক্ষিণ দিকে গেল, তারপর 90 ডিগ্রি ঘুরে গেল বাম দিকে, তারপর আবার সোজা 5 কিলোমিটার গেল, এইরকম করে যেগুলো থাকে আর কি ডিরেকশন টেস্ট। এগুলো তাড়াহুড়োতে একটু টাইম লাগে, বাট ভুলও হয়ে যায়। তো এই যে মানে এই যে চ্যাপ্টারগুলো একটু ভালো করে তোমরা কিন্তু
নোট করবে, লিখে রাখবে ঠিকঠাকভাবে। আর আমার কথা বলি, রিজনিং এর ক্ষেত্রে আমি নিজস্ব কোনো নোট করিনি। ম্যাথস আমি তোমাদেরকে নোট করতে বলেছিলাম, যে একটা খাতা করবে, সেই খাতা অনুযায়ী করবে। কিন্তু রিজনিং এর ক্ষেত্রে নোট করার কোনো জায়গা নেই। নোট হয়তো কিছু কিছু জায়গাতে নোট করতে হবে তোমাকে, যেমন ডাইস বা যেগুলো টিপস রয়েছে। তোমরা রিজনিং এর একটা জাস্ট খাতা করবে, সেখানে অঙ্ক নয়, সেখানে তোমার কনসেপ্ট থাকবে, রিজনিং থাকবে না, কনসেপ্টগুলো থাকবে যে এই জিনিসটা কিভাবে করতে হয় না হয়। ঠিক আছে, এটা আমি তোমাদের বলে দেবো কোনগুলো নোটে লিখবে। আর মেন ব্যাপার হচ্ছে রিজনিং তোমার কিন্তু প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবে তত সেই লজিক ব্যাপারটা তোমার মাথার মধ্যে ঢুকবে, যে এই সিরিজটা রয়েছে, এই সিরিজে কি লজিক অ্যাপ্লাই হচ্ছে, ওই লজিকেই 5-6টা সিরিজ আবার হয়ে যায়। কিন্তু লজিকগুলো, যত ধরনের লজিক তুমি প্র্যাকটিস করবে না, তত বেশি তোমার মাথায় ওই চিন্তা ভাবনা করার ক্ষমতাটা আসবে। রিজনিং মানে আর কিছু না, একটা টাইমে একটা প্রশ্নকে দেখে তোমার মাথা কত তাড়াতাড়ি ভাবতে পারে, একটার সঙ্গে একটা কত তাড়াতাড়ি ম্যাচ করতে পারে, সেটা টেস্টই কিন্তু এই রিজনিং দ্বারা নেওয়া হয়। বুঝতে পেরেছো রিজনিংটা কেন ইনক্লুড করা হয়েছে? রিজনিং এ যখনই তোমার একটা কোশ্চেন আসে, তোমার মাথা কত স্পিডে সেটাকে প্রসেস করতে পারে। কম্পিউটারে যেমন থাকে না সিপিইউ, মাদারবোর্ড, প্রসেসর, সেই প্রসেসর যেটা থাকে, ওই প্রসেসর কি, যখন কোনো কিছু আমরা তাদেরকে কমান্ড দিই বা সার্চ করি, খুব তাড়াতাড়ি কিন্তু প্রসেস করে, ওই প্রসেসিং এর ব্যাপারটা, বা যোগ বিয়োগের যখন আমরা ক্যালকুলেটর ইউজ করি, প্রসেসিং এর ব্যাপারটা, এই প্রসেসিং এর ব্যাপারটা আমাদেরকে এরপর মাথাতে করতে হবে, মেন্টালি করতে হবে। এটার জন্যই রিজনিংটা দেওয়া হয়ে থাকে। কারণ এটা পরীক্ষার তো দিয়েছে, এরপর তোমার যে সার্ভিস লাইফে কেন কাজে লাগবে, সার্ভিস লাইফে কিন্তু কাজে লাগবে। তোমরা যখন বিভিন্ন ডিপার্টমেন্টে ঢুকবে, কেউ পুলিশে ঢুকবে, কেউ রেলে পাবে, কেউ অন্যান্য ডিপার্টমেন্টে ঢুকবে, সেখানে এমন কিছু প্রবলেম আসে যেগুলো ইনস্ট্যান্ট, খুব তাড়াতাড়ি তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে, তো সেই কুইক রেসপন্স যে ব্যাপারটা, সেটা তোমার মাথায় যেন আছে, এটা তোমাকে টেস্ট করে তারপরে সেই ডিপার্টমেন্টে নেওয়া হয়। বুঝতে পেরেছো? তো এই ভাবার যে বিষয়টা, সেটা যেন কতটা স্পিডে, কত তাড়াতাড়ি তুমি ডিসিশন নিতে পারছো, এটা করলে এটা হবে, এটা যদি না করি তাহলে এটা হবে, এইভাবে যে ব্যাপারগুলোকে মিলিয়ে একটা অ্যাকশন নেওয়া, সেটা কিন্তু এখান থেকে তৈরি হয়। ঠিক আছে, তো চলো চ্যাপ্টারগুলো একবার আমি বলে দিই কি কি আছে। সিরিজ, সিরিজ বিভিন্ন ভাগ আছে, আবার সিরিজের দেখবো আমরা টাইপ ওয়াইজ। ক্লাসিফিকেশন, আচ্ছা এগুলো একটা কাজ করি, তোমাদের একটা পিডিএফ ওপেন করে দেখাই আমি, যে এই বিষয়গুলো কি, মানে ধারণাটা তাহলে একটা চলে আসবে। হ্যাঁ দাঁড়াও, আমি একটা পিডিএফ ওপেন করে দেখাই। এটা হচ্ছে ওই প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে, ডাব্লিউবিপির। দেখো সিরিজ চ্যাপ্টারটা একবার দেখে নাও। এই যে 7, 8, 17, 26, 35 নিয়ে পাশে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিয়েছে, এগুলো সিরিজের মধ্যে থাকে, মানে এই লজিকটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। 8, 17, 26, 35, এই যে লজিকটা হচ্ছে, কি হিসাবে যাচ্ছে সেটা বের করতে হবে, তাহলেই তুমি জিজ্ঞাসা চিহ্ন যেটা দিয়েছে এটাকে খুঁজে পাবে। ঠিক আছে, এরকম সিরিজ দেখো বিভিন্ন ভাবে, ওখানে যেমন সংখ্যা দিয়েছিল, এখানে দেখো লেটার দিয়ে আছে, এগুলো আমরা দেখবো, জাস্ট একটু বলে দিচ্ছি আমি হালকা করে। লেটার দিয়ে আছে, ABCD, এই লেটারগুলো দিয়ে আছে সিরিজ। আবার নন ভার্বাল সিরিজ আছে, যেখানে ছবি দিয়ে দেবে, ছবি দিয়ে, সেটাও দেখবো। এটা সিরিজ গেল। ঠিক আছে, ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশনে কিছু তোমাকে ABCD 4টা দিয়ে দিচ্ছে, নিয়ে বলছে যে এদের মধ্যে কোনটা আলাদা। ঠিক আছে, তারপর এরকম করে কিছু সংখ্যা দিয়ে দিচ্ছে, সরি কিছু ওয়ার্ড দিয়ে দিচ্ছে, নিয়ে বলছে এদের মধ্যে কোনটা আলাদা। দেখো ক্লাসিফিকেশন মানে তোমাকে ক্লাসিফাই করতে হবে, 3টে জিনিস একই রকম, তার মধ্যে একটা আলাদা রয়েছে। যেমন এখানে 4 জনের মধ্যে ধরো 3 জন ডাব্লিউবিপি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর একজন ধরো রেলের পরীক্ষা বা ব্যাংকের জন্য প্রস্তুতি নিচ্ছে, তাহলে কি 3 জন একই ক্যাটাগরির মধ্যে পড়ছে, তারা শুধুমাত্র ডাব্লিউবিপি দিচ্ছে, আর একজন ব্যাংক দিচ্ছে, সেই ব্যাংকটা হবে উত্তর, কারণ ও এখানে মানে আলাদা রয়েছে। গ্রুপ স্টাডি যদি করি, সে ব্যাংকের কি কিছু হেল্প পাবে? 3 জন ডাব্লিউবিপি, একজন ব্যাংক, 4 জন মিলে গ্রুপ স্টাডি করছে, কোনো লাভ হবে?
ব্যাংকিং যে করছিস তার তো আলাদা একটা প্যাটার্ন আছে, ঠিক আছে? জাস্ট আমি বললাম এইভাবে আর কি। অ্যানালজি ব্যাপারটাও ঠিক তাই, একটার সঙ্গে একটা কিভাবে রিলেশন রয়েছে সেই রিলেশন অনুযায়ী তার পরেরটা কি হবে সেটা বের করতে বলেছে। এটাকে বলা হচ্ছে অ্যানালজি বা অ্যানালজি যেরকম বলে। কোডিং ডিকোডিং খুব ইম্পর্টেন্ট, মানে এখান থেকে কোশ্চেন তোমরা পাবেই পাবে, এবং খুব সহজ চ্যাপ্টার কোডিং ডিকোডিং। দেখো অঙ্কগুলো একটু দেখো, কোনো সাংকেতিক ভাষায় এইভাবে এটাকে লেখা হয়ে থাকে, এইভাবে বের করতে বলে আর কি, ঠিক আছে? কোডিং ডিকোডিং বিভিন্ন কোডে থাকে লেখাটা। এরপরে আসছি মিসিং নাম্বার। মিসিং নাম্বার, এই যে ছবি এরকম দিয়ে দেবে, নিয়ে বলবে এই প্যাটার্নটাকে ফলো করে এখানে জিজ্ঞাসা চিহ্নটাতে কি হবে। বিভিন্ন প্যাটার্ন এরকম বক্স বক্স থাকবে, এগুলো দেখবো আমরা, এগুলো বিরাট কিছু ব্যাপার না, ওই একই লজিক এগুলো হয়। কিছু লজিক শিখিয়ে দেবো, ওই লজিকই ঘুরিয়ে ফিরিয়ে এগুলো হয়ে থাকে। ওই লজিকটা তোমার মাথা কত তাড়াতাড়ি প্রসেস করতে পারে সেটাই হচ্ছে পরীক্ষার নেওয়ার উদ্দেশ্য। ডিরেকশন টেস্ট, রাহুল বাড়ি থেকে 15 কিলোমিটার পশ্চিমে গেল, তারপরে বাম দিকে ঘুরে গেল, এই ধরনের অঙ্ক, রিজনিং। ডিরেকশন টেস্ট, তারপর ব্লাড রিলেশন, খুব ভালো একটা টপিক ব্লাড রিলেশন, এখান থেকে প্রশ্ন কিন্তু আসবেই আসবে এবং সহজ। এখানেই একমাত্র একটা মাত্র বেসিকই রয়েছে, ব্লাড রিলেশনের যে বেসিকগুলো থাকে সেটা দিয়েই সব অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? টাইম খুব একটা বেশি নেয় না, ব্লাড মানে এখানে তোমার মাথায় কম ভাবতে হবে, ঠিক আছে? প্রসেস করার ব্যাপারটা কম, কারণ একটা বেসিকের উপরে এটা দাঁড়িয়ে থাকে, এখানে লজিক ভাবার কোনো গল্প নেই। র্যাঙ্কিং অ্যান্ড অর্ডার, একটি লাইনে 52 জন দাঁড়িয়ে আছে, রাম শ্যামের 18 জন আগে আছে, শ্যামের দিকে 13তম স্থানে রয়েছে, এই ধরনের অঙ্কগুলো, এটাকে বলে র্যাঙ্কিং আর অর্ডার। তারপর যে সিটিং অ্যারেঞ্জমেন্ট, 6জন ব্যক্তি, এটা টাইম টেকিং বাট ইজি। 6জন ব্যক্তি একটা গোল টেবিলে বসে রয়েছে, সামনের দিকে মুখ করে, কেন্দ্রের দিকে মুখ করে, এ ওর পাশে রয়েছে, এ ওর ডান দিকে রয়েছে, বাঁ দিকে রয়েছে, সামনাসামনি রয়েছে, এই ধরনের কোশ্চেনগুলো, ঠিক আছে? জাস্ট একটু মানে দেখে রাখো এই জিনিসগুলো কিরকম হয়, বাকি তো আমরা প্র্যাকটিসে দিয়ে সব তুলে নেব। ম্যাথমেটিক্যাল অপারেশন, এটা হচ্ছে তোমাদের যোগ বিয়োগ গুণভাগ জানলে এটা খুব সহজেই করতে পারবে এবং খুব কম সময় লাগে। এটা ম্যাথমেটিক্যাল অপারেশন, এখানে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। এখানে কিছুই না, বিভিন্ন গুণকে, মানে যখনই গুণ থাকবে বলবে গুণ মানে হচ্ছে যোগ, যোগ মানে হচ্ছে ভাগ, এই ধরনের, খুব ইজি ম্যাথমেটিক্যাল অপারেশন। ক্লক অ্যান্ড ক্যালেন্ডার, এখান থেকে প্রশ্ন আছে খুব ভালো এবং খুব ইজি, ক্লক অ্যান্ড ক্যালেন্ডার। স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, এই জায়গাটা একটু গোলমাল করে, অনেকের ভুল হয়ে যায় অসাবধানতা বশত। এই যে অঙ্কগুলো থাকে এরকম, শুধুমাত্র এক সিদ্ধান্ত সঠিক, শুধুমাত্র দুই সিদ্ধান্ত সঠিক, অনেক সময় কন্ট্রাডিক্ট হয়, মানে এটাও হবে ওটাও হবে, এরকম একটা কন্ট্রাডিক্ট হয়ে যায় আর কি। সেগুলো আমরা দেখে নেবো কিভাবে কি করতে হয়, এগুলো সেই গোল গোল করে ছবি এঁকে এঁকে করতে হয়, ভেন ডায়াগ্রাম যেগুলো আছে ওই ধরনের, ইজিলি করতে পারবে, যাতে ভুল যাতে তোমাদের কম হয়। আমি যেভাবে প্র্যাকটিস করেছি সেই অনুযায়ী তোমাদেরকে করাবো, আশা করছি রিজনিং এ ভালো স্কোরই করতে পারবে। প্রবলেম বেসড অন লেটার এন্ড নাম্বার, এখানে লেটার নাম্বার দিয়ে যে প্রবলেমগুলো হয়ে থাকে সেগুলো করতে হবে, ঠিক আছে? নেক্সট 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 কাউন্টিং ফিগার, কটা ত্রিভুজ আছে, কটা বর্গক্ষেত্র আছে, কটা আয়তক্ষেত্র আছে, এগুলো গুনতে হয়। কমপ্লিট অফ ইনকমপ্লিট ফিগার, এটা খুব সহজ, খুব কম দেয় পরীক্ষাতে, মানে স্টেটের পরীক্ষাতে খুব কম দেয়। দেখো এখানে যে ফিগারগুলো রয়েছে এখানে কি বসবে, জিজ্ঞাসা চিহ্নটাতে কি বসবে, যার ফলে এটা কমপ্লিট হয়ে যাবে। এখানে এটা কোথায় লুকিয়ে রয়েছে, এই ফিগারটা এটার মধ্যে কোথায় লুকিয়ে আছে, এখানে কি বসবে, যার ফলে এটা কমপ্লিট হয়ে যাবে। এটাও খুব সহজেই করা যায়, এটা এখানে কোশ্চেন পেপারে এটাকে এঁকে দিলেই হয়ে যায় কাজ। চলো নেক্সট দেখো ডাইস, লুডোর ছক্কা যেগুলো হয় আর কি, লুডোর ছক্কা দিয়ে সংক্রান্ত যে অঙ্কগুলো হয় এগুলো, এটা খুব ইজি, লুডোর ছক্কা অঙ্ক খুব ইজি, এমন ভাবে করিয়ে দেবো তোমাদের একটা কনসেপ্টের ভেতরেই সবগুলো করতে পারবে। লুডোর ছক্কা, মিরর ইমেজ খুব ইজি, কিছু কিছু রিজনিং আছে যেগুলো দেওয়া মানে তোমার বেনিফিট, তোমার টাইমটা কম লাগবে। মিরর ইমেজ মানে এটার পাশে যদি একটা আয়না ধরা হয় তাহলে এটা দেখতে কেমন হবে, বুঝতে পেরেছো? এটা খুব ইজি। তারপর হচ্ছে পেপার কাটিং, এটাও ইজি, পেপার কাটিং মানে এটা পেপারটাকে ফোল্ড করে 4টা ভাগ করে
এখানে 3টে ফুটো করে দিয়েছে, এটা যখন খোলা হবে তখন কিরকম দেখতে হবে এটা আর কি। নন ভার্বাল সিরিজ, ওইটা একটু বলেছিলাম একটু আগে, প্রথমেই সিরিজ আর একটা নন ভার্বাল সিরিজ। এখানে ছবি দিয়ে সিরিজগুলোকে দেবে, যেটা এদিকে একটা গোল রয়েছে, এখানে তীর রয়েছে, তারপরে গোলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ডিরেকশন অ্যান্টিক্লকওয়াইজ ঘুরছে, যেমন এই যে বক্সগুলো দেখতে পাচ্ছ এখানে রয়েছে, ছবির মতো লাগছে সব। তো এইগুলি হচ্ছে নন ভার্বাল ক্যাটাগরিতে পড়ে, ঠিক আছে। ভেন ডায়াগ্রাম, মানে এখানে এটাও খুব ইজি। ভেন ডায়াগ্রাম এখানে বিভিন্ন তোমাদের সম্পর্ক স্থাপন করতে দেয়, হ্যাঁ, যে নিচের কোন ছবিটি মহিলা, মা ও ইঞ্জিনিয়ারদের সম্পর্ক নির্দেশ করবে। এটাও খুব সহজ, এদের মধ্যে একটা লজিক তোমাকে লাগাতে হবে। মহিলা, যে মা সে কিন্তু মহিলা হবেই হবে, এই ধরনের। ইঞ্জিনিয়ার সে আবার মহিলাও হতে পারে, এবং মহিলা মানে সে মাও আবার হতে পারে। তো এই ধরনের কনসেপ্টগুলো এখানে লাগাতে হবে, ভেবে তোমাকে বের করতে হবে যে কোনটা কার আন্ডারে পড়ছে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি 20টা গেল টপিক। এই 20টার মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে এরা কোশ্চেন দেয়। এরপরে আর কোনো টপিক মনে হয় না যে আছে, আশা করছি নেই। এই 20টা টপিক তুমি যদি করো, 25টা রিজনিং এর মধ্যে 23-24টা তুমি ইজিলি করতে পারবে। কিছু কিছু রিজনিং আছে, এরপরে বলি একটা জিনিস, ফ্যাক্টস, যেটা আমার সঙ্গে পরীক্ষাতে হয়, এই ফ্যাক্টসগুলো ভালো করে জেনে রাখো। সেই ফ্যাক্টস হচ্ছে, রিজনিং কিন্তু ভাই খুব টাইম লাগায়। কোনো রিজনিংয়ে তুমি যদি ফেঁসে যাও তাহলে কিন্তু গেল পরীক্ষাটা। তো সেজন্য রিজনিং বলো আর ম্যাথ বলো, দুটোর ক্ষেত্রেই সেম, রিজনিং বলো আর ম্যাথ বলো, ফাঁসা যাবে না। কোনো রিজনিং আটকে গেছে সঙ্গে সঙ্গে সেটাকে স্কিপ করতে হবে। ম্যাথের ক্ষেত্রে আমি বলেছিলাম এটা, স্কিপ করাটা প্রথম থেকেই শিখবে। যখন তোমাকে প্র্যাকটিস করতে দেওয়া হবে, কোনো অঙ্ক পারছো না, কোনো রিজনিং পারছো না, ওটাকে নিয়ে ভাবতে বসে গেলে হবে না, সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দেবে। এই প্রবণতাটা, বারবার বলছি, এই প্রবণতাটা এখন থেকে তৈরি করো। তোমার মনে হতে পারে না এখন করে নি, পরীক্ষার সময় ঠিক বাদ দিয়ে দেবো, পারবে না, কিন্তু চেঞ্জ করতে পারবে না, এই হ্যাবিটটা কিন্তু থেকে যাবে। আমি তোমাদের যে গাইডগুলো দিচ্ছি এগুলো একদম মানে অন এক্সাম সেন্টার বসে আমি ফিল করেছি। তো এগুলো তোমাদেরকে কিন্তু এখন থেকেই শুধরাতে হবে, নাহলে কিন্তু খুব প্রবলেমে পড়বে। টাইমটা ইম্পর্টেন্ট। তো স্কিপ করার ব্যাপারটা যখন প্র্যাকটিস করবে সঙ্গে সঙ্গে, তখনই কিন্তু নিজের মতো করে তৈরি করে নেবে। স্কিপ করতে হবে, টাইম লাগবে না, একদম টাইম দেওয়া যাবে না কোনোটাতেই। 2 নম্বর হচ্ছে, যখনই কোনো জিনিস আটকে যাবে পরীক্ষাতে, পরীক্ষার কথা বলছি, ধরো 15 নাম্বার একটা অঙ্ক বা রিজনিং তুমি পারবে সহজ, কিন্তু টাইম লাগছে, তাহলে কি তুমি এটাকে শেষের জন্য রেখে দেবে? এরপর 15 নাম্বারটা তুমি তো যখন শেষ হয়ে যাবে কোশ্চেন, তোমার সব সলভ করা হয়তো হাতে 5 মিনিট আছে, তুমি কি করে বুঝবে যে আমার 15 নাম্বারটা করতে হবে? খুঁজে পাবে না, কারণ 100টা কোশ্চেন তো উল্টে দেখা সম্ভব নয় তখন। তো সেই জন্যে এটা তোমাদেরকে করতে হবে, যখনই কোনো জিনিস আটকে যাবে, মনে হচ্ছে যে আমি পরে ট্রাই করলে এটা পারবো, সেই সমস্ত দাগ নাম্বারগুলো আমাদের কোশ্চেন পেপারের সামনে লিখে রাখতে হবে, বা ওই পেপারের মাথার দিক করে লিখে রাখতে হবে, যাতে করে একবার দেখি বুঝতে পারো যে এই কোশ্চেনটা আমাকে করতে হবে। বুঝতে পেরেছো? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাও তোমাদের কিন্তু করতেই হবে। যে সমস্ত অঙ্কগুলো মনে হবে যে পরবর্তীতে আমি পারবো, রিজনিং বলো বা জিকে বলো, কোশ্চেন পেপারের সামনে লিখে রাখবে, কারণ পরবর্তীতে পুরোটা কোশ্চেন, সব কোশ্চেনগুলো পড়ার সময় পাবে না ভাই। ওকে, তো এটা গেল আমাদের রিজনিং এর সিলেবাস। রিজনিং এর মূল মন্ত্র হচ্ছে লজিক খুঁজতে হবে আর প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তোমাদের কারো কোনো মতামত আছে, কিছু কেউ বলবে? তাহলে এটা স্টপ করে দিচ্ছি এই সেশনটা, ঠিক আছে। তো আর হ্যাঁ, এটা আমি, যারা ইউটিউবে এই ক্লাসগুলো দেখছো তারা বলবো, তোমরা যদি রিজনিং বা ম্যাথসের ভর্তি হতে চাও তাহলে আমাদের এই উপরের নাম্বারটাতে যোগাযোগ করবে, একদম বেসিক থেকে শেখানো হবে। ঠিক আছে, চলো এই রেকর্ডটাকে আমি অফ করলাম।